ঠিক আছে। তাহলে গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়ছিলাম? গ্লাইকোলাইসিস। এসএর বই পড়ছিলাম না স্যার। ষষ্ঠটায় পড়ছিলাম না? হ্যাঁ। গ্লাইকোলাইসিস পড়ছি। লাস্ট ক্লাসে কি পড়ছিলাম? ওই যে এটা তো এইভাবে না, ওই যে ব্ল্যাকম্যান 1905 সালে তাহলে এটা হলো আলো আলোক বিন্দুর আলো নিরপেক্ষ পর্যায়। আলোক নিরপেক্ষ পর্যায় দেখো, আলোক নিরপেক্ষ পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়। এই পর্যায়ে আলোর প্রয়োজন হয় না। কম আছে, লেখো না, এখন তাড়াতাড়ি লেখো। এই পর্যায়ে আলোর প্রয়োজন হয় না। 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 তাহলে আলো প্রয়োজন হয় না মানে কি? আলো থাকলে ওটা চলতে পারে, মানে থাকলেও কিন্তু চলতে পারবে, বাট আলোর দরকার নাই। আলো থাকলেও চলবে, বাট এমন না যে আলো থাকলে বন্ধ হয়ে যাবে। আলো থাকলে হবে, বাট আলো নর্মালি লাগে না। তাহলে এটি প্লাস্টিকের স্ট্রোমাতে সম্পন্ন হয়। মানে এই চক্রটা কোথায় চলে? প্লাস্টিকের স্ট্রোমাতে সম্পন্ন হয়। এই চক্রটা কোথায় ঘটে? প্লাস্টিকের স্ট্রোমাতে সম্পন্ন হয়। এই চক্রটা হয় কোথায়? প্লাস্টিকের স্ট্রোমাতে। দেখো, এই চক্রে ATP এবং NADPH2 ব্যবহার করে, ATP এবং NADPH2 ব্যবহার করে C3C4 অথবা ক্যাম চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। C3C4 অথবা ক্যাম CAM ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্র। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম। ক্র্যাসুলেসিয়ান অ্যাসিড মেটাবলিজম চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। C3C4 অথবা ক্যাম চক্র। চক্রগুলোর নাম কি? C3 চক্র, C4 চক্র অথবা ক্যাম চক্রের মাধ্যমে উৎপন্ন হয়। C3C4 অথবা ক্যাম চক্রের মাধ্যমে কি হয়? শর্করা উৎপন্ন হয়। শর্করা ক্যাম চক্রের মাধ্যমে শর্করা উৎপন্ন হয়। তাহলে কয়টা গতিপথ আছে? তিনটা গতিপথ আছে। C3 চক্র, C4 চক্র আর একটা ক্যাম চক্র। C3 চক্র, C4 চক্র আর একটা ক্যাম, CAM। হেডলাইন দিয়ে লেখো C3 বা কেলভিন চক্র। C3 অথবা কেলভিন চক্র। C3 চক্র বা কেলভিন চক্র। দেখো, এই চক্রের মাধ্যমে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ কোনটা? এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। গ্লিসারিক অ্যাসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। যেটিতে মানে তিন কার্বন বিশিষ্ট তো লিখছি না, তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এই চক্রকে C3 চক্র বলে। তাই এই চক্রকে C3 চক্র বলে। প্রথম স্থায়ী পদার্থের নাম কি? ফসফোগ্লিসারিক অ্যাসিড। প্রথম স্থায়ী পদার্থের নাম তিন কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। তাই এই চক্রকে C3 চক্র বলে। এই চক্রের নাম কি? C3 চক্র বলে। ফসফোগ্লিসারিক অ্যাসিড তিন কার্বন। তাই এই চক্রকে C3 চক্র বলে।
তাই এই চক্রের নাম কি? সিটি চক্র। তারপর দেখো যে স্যার অধ্যায় 2 আর অধ্যায় 11 আমার একটু শিখলাম আর কালকে পরীক্ষা চালাম। আচ্ছা তুই ইয়ে যাস আমি বলে দিবি লাস্টে তো তুই এই শীট আমাদের দিলাম না ওই শিওর তুই শীট নাই ওই তো? যে আপনি বায়োলজি শিট দেন দেখ নাই তো কেমিস্ট্রি শিট তাহলে এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম কি? যেটি কার্বন সংখ্যা 3 থাকে যায় তাই এই চক্রের নাম কি? সিটি আমি চক্র। শিট খুঁজে পাই না ভুল আচ্ছা লেখো যে সকল উদ্ভিদে সিটি চক্র চলে তাদেরকে সিটি উদ্ভিদ বলে। যে সকল উদ্ভিদে সিটি চক্র চলে তাদেরকে সিটি উদ্ভিদ বলে। উদ্ভিদে সিটি চক্র সম্পূর্ণ হয় তাদেরকে সিটি উদ্ভিদ বলে। জানো নাই? যে সকল উদ্ভিদে সিটি চক্র চলে তাদেরকে সিটি উদ্ভিদ বলে। যে সকল উদ্ভিদে সিটি চক্র চলে তাদেরকে সিটি উদ্ভিদ বলে। তারপরে হেডলাইন দিয়ে লেখো C4 চক্র। হেডলাইন দিয়ে লেখো হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 চক্র। হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। হ্যাচ অথবা স্ল্যাক, হ্যাচ ও স্ল্যাক চক্র বা C4 চক্র। C4 চক্র। তাহলে এই চক্রে দেখো এই চক্রের প্রথম স্থায়ী পদার্থের নাম 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ 4 কার্বন বিশিষ্ট লেখে না কেন? আমরা ইয়েটা করতেছি, আমরা গত ক্লাসে আমরা পড়ছিলাম আলোক নির্ভর পর্যায়। এখন আমরা কি করতেছি? আলোক নির্ভর ওইটা আছে। চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। এই চক্রের নাম প্রথম স্থায়ী পদার্থের নাম কি? অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাই এই চক্রকে C4 চক্র বলে। পরীক্ষা আসবে এই 6 নম্বরে কিন্তু আসবে যে কেলভিন চক্রকে সিটি চক্র কেন বলে আর হ্যাস এবং স্ল্যাক চক্রকে C4 চক্র কেন বলে? কারণ ওদের C3 এর মেইন পদার্থ 3 কার্বন মিলকে ফসফেট মিশ্রণে গেছে আর ওদের হচ্ছে চার কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে যে সকল উদ্ভিদে C4 চক্র চলে, যে সকল উদ্ভিদে C4 মানে চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলে। দেখো যে সকল উদ্ভিদে C4 চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলে। কারা কারা আছে? এগুলো কিন্তু পরীক্ষা MCকিউতে আসবে। যে সকল উদ্ভিদে C4 চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলে। যে সকল উদ্ভিদে C4 চক্র চলে তাদেরকে C4 উদ্ভিদ বলে। কারা কারা? ঘাস, মুথা ঘাস, তারপরে অ্যামারান্থাস, ভুট্টা, ইক্ষু, তারপরে অ্যামারান্থাস। এদের মধ্যে C4 চক্র চলে। ঘাস, মুথা ঘাস, ভুট্টা, ইক্ষু, অ্যামারান্থাস এই সকল উদ্ভিদগুলো হলো C4 উদ্ভিদ। ম্যাক্সিমাম উদ্ভিদই হলো আমাদের দেশে যে উদ্ভিদগুলো আছে এগুলো সব সিজি উদ্ভিদ। আর যেগুলা তোমার টেম্পারেট চুলে যেগুলো হয় মানে উত্তপ্ত এলাকায় মরুভূমি অঞ্চলে যেগুলো জন্মায় এগুলোর মধ্যে C4 চক্র চলে। C3 এর C4 পরোক্ষভাবে কি সমস্যা? হ্যাঁ একটা ব্যাপার একটা সম্পর্ক আর C4 C3 এর উপর নির্ভরশীল। মানে যেখানে C4 চক্র চলে সেখানে C3 চলে। কিভাবে? আমরা এটা পড়ব উপর ক্লাসে পড়ব। কিন্তু স্যার কারণ তো স্যার C4 পরে তো উনি আনে কি আলো পর্যন্ত লাগে না। তোমার কইছে এইগুলোতে কারোরই আলো লাগে, শুধু কোনটাতে লাগে? শুধু আলোক নির্ভর পর্যায়টাতে লাগে। আলোক নির্ভর পর্যায়ে সবারই লাগে। আর এটার মধ্যে আমরা C3 C4 এর মধ্যে পার্থক্য প্রমাণ লাগবে? লিখবা না লিখবা না? C3 C4 এর পার্থক্য হেডলাইন দিয়ে লেখো। C3 দ্রুত লিখতে হবে। C3 এবং C4 এর পার্থক্য। এক নম্বরে লেখো
C3 চক্রে সালোক সংশ্লেষণে হার কম। শুধু শর্টকাটে লিখে রাখলো যে হার কম, সালোক সংশ্লেষণে হার কম, সালোক সংশ্লেষণের হার কম, C3 তে হার কম, আর C4 এ সালোক সংশ্লেষণে হার বেশি। সালোক সংশ্লেষণের হার বেশি। তারপরে লেখো যে হ্যাঁ C4 এ সালোক সংশ্লেষণের হার বেশি। দেখো C3 তে লেখো বেশি পরিমাণ কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, কার্বন ডাই অক্সাইড বেশি লাগে। C3 তে লেখো বেশি কার্বন ডাই অক্সাইড প্রয়োজন হয়, কার্বন ডাই অক্সাইড C3 তে বেশি লাগে। আর C4 এ কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগে, C4 এ কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড লাগে। তারপরে লেখো যে লেখো এর চক্রে C3 এর মধ্যে লেখো কম তাপমাত্রার প্রয়োজন হয়, C3 এর মধ্যে এই চক্রে কম তাপমাত্রার প্রয়োজন হয়। তাহলে কিন্তু তাপমাত্রা কোনো ইয়ে আছে নির্দিষ্ট এটার মধ্যে হচ্ছে 20 থেকে 30 গুণ হয়। 20 থেকে 30। আর ওদের মনে হয় কত জানো, আমার বলের মনে নেই। স্যার সালোক সংশ্লেষণের তো একটাই তো। আচ্ছা ওইটা কিছু মনে নেই, ওটা লিখে দিবি। এই চক্রে তাপমাত্রা কম পরিমাণ লাগে আর এদের তাপমাত্রা বেশি লাগে, প্রায় 20 থেকে 40 এর মতো লাগে, অ্যাভারেজে 40। সালোক সংশ্লেষণের হার পেতে হলে কয়? তাহলে 40 থেকে। তো এরকম হয়, এক্সেপশন তো আছে। তারপর লেখো C3 তে লেখো ফটো রেসপিরেশন ঘটে। C3 এর মধ্যে দেখো ফটো রেসপিরেশন ঘটে, তাহলে ফটো কি? রেসপিরেশন ঘটে C3 তে। এটা কি? আর C4 এ ফটো রেসপিরেশন ঘটে না। বলতেছি দেখো আগে তুমি কেন আসো, এই পড়তে কেন আসো, তুমি তো লেখো না। বুঝতে পারছি। ঠিক আছে দেন। লেখলে আবার বুঝতে লিখতে পারবো। পরীক্ষা নিলে তো দেখা যায় যে এত কিছু পারো, লিখতে তো পারো না কিছু। লেই না? ফটো রেসপিরেশন ঘটে আর ওদের ফটো রেসপিরেশন ঘটে না। তো সব দেখে দেখে লেখো ফটো রেসপিরেশন ঘটে না, ওদের ক্ষেত্রে ঘটে, ওদের ক্ষেত্রে ঘটে না। ফটো রেসপিরেশন ঘটে না। ফটো রেসপিরেশন কি? স্টার্ট দিয়ে লেখো, নিচে শেষ, আমাদের পাঠ্যক্রম শেষ। স্টার্ট দিয়ে লেখো যে পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে, পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে ওই মিয়া আলাদা করে লেখ, নিজের মতো লেখো। আচ্ছা ঠিক আছে, আর লেখা এত সুন্দর করে লেখো। পত্ররন্ধ্র বন্ধ হয়ে গেলে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাহায্যে, কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাহায্যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে, কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেনের সাহায্যে, এর সাহায্যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে শর্করা উৎপন্ন করে, জটিল প্রক্রিয়ার মাধ্যমে শর্করা উৎপন্ন করে। একে ফটো রেসপিরেশন বলে। প্রক্রিয়ার মাধ্যমে শর্করা উৎপন্ন করে, শর্করা উৎপন্ন করে, একে ফটো রেসপিরেশন বলে। একে ফটো রেসপিরেশন বলে। ফটো রেসপিরেশন কি? যখন অনেক সানলাইট অনেক বেশি যখন থাকে, গরম যখন অনেক থাকে, তখন পত্ররন্ধ্র বন্ধ হয়ে যায়। পত্ররন্ধ্র যখন বন্ধ হয়ে যায় তখন কি হয়? মার্কেট করে আনতে বলছিলাম কি প্রথম? মার্কেট করে কেন আছে? আসলে কি বলে, তাই না? এটা আমার না, না না এটা আমার না। আমি তো ফান করতে গিয়ে কি হয়ে গেছে। তাহলে কবে থেকে শিফট করতেছেন? এই মাসে? ওইখানে কি বাসা নিছে? আচ্ছা, আপনার এখানে কে কে থাকে আর ওইখানে কে কে থাকে? আচ্ছা ঠিক আছে, বেস্ট অফ লাক। চ্যাপ্টার 8 এর শীট, চ্যাপ্টার 8 আছে কিনা আল্লাহ জানে। ও আছে, ইউ লাকি না আছে। হ্যাঁ না ঠিক আছে, থ্যাংক ইউ। না পরে
না ঠিক আছে পরে লিখবো নি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তাহলে কি বলছিলাম আমরা? ফটো রেসপিরেশন কি? যেটা মধ্যে কার্বন ডাই অক্সাইড নরমালি কি হয়, পত্ররন্ধ্র খোলা থাকলে ভিতরে কার্বন ডাই অক্সাইড ঢুকবে, ওই কার্বন ডাই অক্সাইডটাকে ব্যবহার করে সে শর্করা উৎপন্ন করে। এখন মনে করো পত্ররন্ধ্র বন্ধ, ভিতরে কার্বন ডাই অক্সাইড ঢুকতে পারবে না, তখন সে কিন্তু ঠিকই অক্সিজেন তৈরি করতেছে, তখন সে কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন ব্যবহার করে। তাহলে একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে তারা কিছু পরিমাণ শর্করা উৎপন্ন করে। তাহলে কিছু পরিমাণ তৈরি করলো, তাহলে ফটোসিনথেসিসের হার কমবে না বাড়বে? কমবে। দ্যাট মিন্স যাদের ফটো রেসপিরেশন ঘটে তাদের সালোক সংশ্লেষণ হার কম। কথা বোঝো নাই? আর এতটুকু মনে রাখো, সিটি চক্রের মধ্যে ফটো রেসপিরেশন ঘটে। আর ফটো রেসপিরেশনটা কি? কার্বন ডাই অক্সাইডের পরিবর্তে অক্সিজেন ব্যবহার করে তারা শর্করা উৎপন্ন করে। এতটুকু ঠিক আছে? আচ্ছা নেক্সট, তারপরে আমরা সালোক সংশ্লেষণের গুরুত্ব লেখ। সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং প্রভাবক, এটা তোমরা বাসা থেকে লিখে নিয়ে আসবে। ঠিক আছে? সালোক সংশ্লেষণের গুরুত্ব এবং প্রভাবক বাসায় লিখবে। বাসায় তোমরা এইটা দিলাম, এটা গুরুত্ব এবং প্রভাবক। আচ্ছা নেক্সট, তারপরে আমরা শ্বসন শুরু করে দিলাম। শ্বসন, গুরুত্ব এবং প্রভাবক। আচ্ছা দিয়ে দিন আজকে দেওয়া উচিত। আচ্ছা তোমরা যাওয়ার সময় খান এন্টারপ্রাইজ আছে, ওই ইয়েটা ছিল না তোমার, ওই কি বলে দোকানটা খোলা আছে নাকি? আমি ফোন করে ওই মানিক স্যারের বাসা মানিক স্যারের বাসা ছিল না? হ্যাঁ, তাহলে ওইখান থেকে যাওয়ার সময় নিয়ে যেতে আমার কথা বললে ওখানে সব ইয়ে আছে, টাকা আছে। আপনি আগে এটা চেঞ্জ করে লেছে আচ্ছা এখানে কি খোলা? খোলা সম্ভবত, জানি না। আচ্ছা চ্যাপ্টার 4। আচ্ছা লেখো, এখান থেকে বেশি নেই, ওনারা এখান থেকে আমার ডাবল কাটে, আর ওখান থেকে অর্ধেক। সেটা এখান থেকে করলে আমার লাভ, মানে প্রতি বেশি, মানে এখান থেকে বেশি নেই, ওখান থেকে কম। হ্যাঁ শীতটা এখন বাসায় নেই, ওনারা বললে দিয়ে যায় ফটো করে একবারে। আমার ছেলেটা পাঠাতে বলেন। হ্যাঁ আচ্ছা চ্যাপ্টার 5 এখন তো মোবাইলে কাজ চলতেছে, মোবাইলে এখন। আচ্ছা লেখো তোমরা, আমি যা লেখাতেছি এগুলোই আছে। শ্বসন লেখো, হেডলাইন দিয়ে লেখো শ্বসন। শ্বসন দিয়ে লেখো যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায়, যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জীবকোষস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে, জীবকোষস্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জারিত হয়ে, অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে জারিত হয়ে তাপ শক্তি এবং গতি শক্তি উৎপন্ন করে। তাপ শক্তি এবং গতি শক্তি তাকে কি বলে? শ্বসন। আচ্ছা অবশ্য স্থিতি শক্তি ব্যবহার করে, মানে স্থিতি শক্তিটা ব্যবহার করে তাপ শক্তি এবং গতি শক্তি উৎপন্ন হয়, তাকে বলা হয় শ্বসন। এখন কথা হলো, হ্যাঁ জারিত হয়ে তাপ শক্তি এবং গতি শক্তি উৎপন্ন হয়, জারিত হয়ে তাপ শক্তি ও গতি শক্তি উৎপন্ন হয়, তাকে কি বলে? তারে শ্বসন বলে। তাহলে হচ্ছে শ্বসনিক বস্তু, কারা কারা শ্বসনিক বস্তু? শ্বসনিক বস্তু মানে কি? যে সকল বস্তু শ্বসনে অংশগ্রহণ করে শক্তি উৎপন্ন করে। শ্বসনিক বস্তু, শ্বসনিক বস্তুর মধ্যে কারা কারা আছে? শর্করা, আমিষ, চর্বি, আমিষিত প্রোটিন। শর্করা, আমিষ আর প্রোটিন, এগুলো হলো আমার তো বানালে তোমাদের খাওয়া যায়।
আচ্ছা, বুঝতে পারছো এটা? তাহলে কি বললাম? শর্করা, আমিষ এবং চর্বি এগুলো হচ্ছে শ্বসন। তাহলে এগুলাকে ব্যবহার করে আমাদের শক্তি উৎপন্ন হয়। তাহলে অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে, অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে শ্বসন দুই ধরনের। অক্সিজেনের উপস্থিতি অথবা অনুপস্থিতিতে শ্বসন কয় ধরনের? দুই ধরনের। একটা হলো সবাত শোষণ আর একটা অবাধ শোষণ। সবাত আর একটা অবাধ। সবাত শোষণ কোনটা? যেটা অক্সিজেনের উপস্থিতিতে থাকে। আর অবাধ শোষণ হলো অক্সিজেনের অনুপস্থিতিতে। এটা হবে অক্সিজেন এর উপস্থিতিতে। এটা হলো অক্সিজেন এর অনুপস্থিতিতে। উপস্থিতিতে। এটা হয় অক্সিজেনের অনুপস্থিতিতে আর এটা হয় অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে একটা হচ্ছে সবাত শোষণ আর একটা অবাধ শোষণ। তাহলে সবাত শোষণের এটা তো বারবার যে শোষণ অক্সিজেন উপস্থিতিতে হয় তাকে বলে সবাত শোষণ। সবাত শোষণের 4টি ধাপ রয়েছে। সবাত শোষণের 4টি ধাপ। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দুই নম্বর হচ্ছে অ্যাসিটাইল কোএ সৃষ্টি, অ্যাসিটাইল কোএ সৃষ্টি। আর 3 নম্বর হলো ইলেকট্রন প্রবাহ তন্ত্র, সরি কের চক্র, লাস্ট এটা হলো ইলেকট্রন প্রবাহ তন্ত্র, ইলেকট্রন প্রবাহ তন্ত্র। একেবারে আত্মস্থ করে ফেলবে, এগুলো কিন্তু সারাটা জীবন লাগবে। শ্বসন তোমাকে পড়তেই হবে, যে কোনো জায়গায় তুমি যাও, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হবে, সব জায়গায় পড়তে হবে লাইফ সায়েন্সে। গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি। কারণ যাদের জীবন আছে তাদের সবারই কি হয়? শ্বসন হয় না? শ্বসন ছাড়া কি বাঁচতে পারবো কেউ? আচ্ছা, গ্লাইকোলাইসিস, অ্যাসিটাইল কোএ সৃষ্টি, গেম চক্র, ইলেকট্রন প্রবাহ। হেডলাইন দিয়ে লেখো গ্লাইকোলাইসিস। দ্রুত লিখতে হবে, এত আস্তে আস্তে লিখলে কি হয়? আমাদের সিলেবাস তো অনেক বেশি। গ্লাইকোলাইসিস। তো চ্যাপ্টার 5 দিছি তো না? চ্যাপ্টার 5 নাই কেমিস্ট্রি চ্যাপ্টার 5 দিছি না তোমাদের? জি স্যার, দিছেন। হ্যাঁ, ওরা নাই। রাসায়নিক বন্ধন চ্যাপ্টার 5। হ্যাঁ, 50 দিছেন। শীতের 100 টাকা করে দিয়ে দিবে সবাই। আরো তো শীত তো দিয়ে দিয়েছেন আরো আছে। কেমিস্ট্রি 4 আর 11 আচ্ছা, ওটা দিব তো আমরা তো 4 আর 11 না আসলে কি বাসায় গিয়ে দিয়ে আসবো? আমার 11 হ্যাঁ, 4 আর কেমিস্ট্রি পান নাই 5 কি 4 5 তো দিয়েছেন 4 আর 11 3 4 11 না, কেমিস্ট্রি বাকিগুলো পান নাই না? মেডিকেল দিছেন। স্যার, হুম, স্যার, তাহলে ওটা ইন্টারমিডিয়েট। নেক্সট তারপরে লেখো গ্লাইকোলাইসিস, হেডলাইন দিয়ে লেখো গ্লাইকোলাইসিস। লেখো গ্লাইকো অর্থ গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। গ্লুকোজকে ভাঙাকে কি বলে? গ্লাইকোলাইসিস। গ্লাইকো মানে গ্লুকোজ, লাইসিস মানে ভাঙা। দেখো গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভেঙে কি হবে? 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস। গ্লুকোজ ভেঙে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হওয়াকে গ্লাইকোলাইসিস বলে। দেখো এই ধাপটি কোষের সাইটোপ্লাজমের সম্পর্ক। অবশ্যই মনে রাখবে গ্লাইকোলাইসিসটা কোথায় হয়? সাইটোপ্লাজমে হয়। অনেক ইম্পর্টেন্ট। বাকিগুলো কোথায় হয়? মাইটোকন্ড্রিয়া হয়। এটা হয় কোথায়? সাইটোপ্লাজম।
দেখো এটি সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। গ্লাইকোলাইসিস এটা সবাত এবং অবাত শ্বসনের প্রথম ধাপ। পাইরুভিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিডের সংকেত কি বলতে পারবা? C3H4 CH C3H4 C3H4 O3 না? স্যার আচ্ছা এটার মধ্যে কার্বন সংকেত কি? ও স্যার হ্যাঁ স্যার বইয়েতে আছে যে অ্যাক্সিডেন্ট করে নাকি ইয়াতে হয় সাইকেল বাসনা না না ওটা ভুল আছে। বইটাও বুঝি স্যার হ্যাঁ অবশ্যই এই যে এটা হলো তার সংকেত CH3O COH, এটা গাঠনিক সংকেত অথবা আণবিক সংকেত লিখলে সমস্যা নেই। তাহলে গ্লুকোজ থেকে তুমি হবে পাইরুভিক অ্যাসিড, এটাকে 2 ইউরো পাইরুভিক অ্যাসিড দিলে তার প্রত্যেকটা পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত হবে? হ্যাঁ কত হবে? 3 হবে না? মানে তোমার কাছে আছে 6 টাকা, তুমি তোমার 2 ভাইকে দান করে দিলা সমান ভাবে, তাহলে কয় টাকা করে পাবে? 3 করে 2 ইউরো হইলে তাহলে প্রত্যেকটা কয় টাকা করে থাকবে? 3 হবে না? এই বুঝছিস না এখনো? মানে 6 অণু গ্লুকোজ মানে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ, এখান থেকে যদি 2 অণু পাইরুভিক অ্যাসিড প্রত্যেকটার মধ্যে কয়টা করে ঢুকবে? 3টা করে মিটার ঠিক আছে আচ্ছা দাও আচ্ছা পাড়ামাম মানে গ্লুকোজের কার্বন সংখ্যা 6 আর পাইরুভিক অ্যাসিডে তৈরি হয়েছে 2টা, মানে একটা 6 থেকে 2টা তৈরি তৈরি হয়, প্রত্যেকটার মধ্যে 3টা 3টা থাকবো না, এটাই বলছি। তাহলে এখানে পাইরুভিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত থাকবে? 3 হবে। এখন লেখা হচ্ছে আমরা এটা চক্রটা লিখলেই হবে। তাহলে প্রথমে আমাদের কি হয়? প্রথমে আমাদের 2টা এটিপি ব্যবহৃত হয়ে 2টা এডিপি তৈরি হয়। তারপরে কি হয়? তারপরে আমাদের 2টা এনএডি থেকে তৈরি হবে 2টা এনএডি স্ট্রিং। তারপরে কি হয়? তারপরে আমাদের 4টা 3 দুগুণে 6 6 7 8 9 10 4টা এনএডি থেকে তৈরি হবে 4টা এটিপি, এটিপি থেকে তৈরি হবে 4টা এটিপি। এই জিনিসটাই কিন্তু না। তাহলে দেখো প্রথমে আমার 2টা এটিপি মাইনাস, কারণ কি 2টা এটিপি ব্যবহৃত হয়েছে, কথা বুঝছো না? আমি প্রথমে 2 টাকা ঋণ আছে কেন? আর প্রথমে এটিপি ব্যবহৃত হয়েছে, তারপরে 2টা এনএডি স্ট্রিং তৈরি হয়েছে। তীর চিহ্ন যেটা সেটা তৈরি হয়, তীর চিহ্ন যে দিকে সেটা তৈরি হয়, এখানে তীর চিহ্ন যেটা সেটা তৈরি হয়। তাহলে আবার এখানে 4টা এনএডি থেকে তৈরি হয়েছে 4টা এটিপি। তাহলে হিসাব করো মোট এনএডি এটিপি কয়টা? তাহলে প্রথমে হলো -2 এটিপি আমার ব্যবহৃত হয়েছে, মানে মাইনাস, তারপর হলো 2টা NADH2, এটা সমান কত? আমরা জানি একটা NADH2 সমান কয়টা এটিপি সমান? 3টা এটিপি সমান। তাহলে 3 গুণ কত হবে? 3 গুণ 2 সমান 6টা এটিপি। আবার এখানে 4টা এটিপি তৈরি হয়েছে প্লাস 4টা এটিপি AGP। তাহলে এখানে কত হবে? নিট কত থাকবে? এই যে নিট এটিপি কয়টা? 8টা। নিট কয়টা? 8টা এটিপি। হ্যাঁ 4টা এডিপি থেকে তৈরি হয়েছে 4টা এডিপি, আর এখানে 2টা এডিপি থেকে তৈরি হয়েছে 2টা এডিপি, আর এখানে 2টা এডিপি থেকে তৈরি হয়েছে 2টা এডিপি। কথা বুঝতে পারছো? এই জিনিসটা এখানে বলছি যে 8টা এডিপি, তাহলে নিট কত? তাহলে প্রথমে আমার 2টা এডিপি মাইনাস ছিল, তারপরে আমার 2টা এডিপি উৎপন্ন হইল, 3 দুগুণে কত? 6, 6টা এডিপি উৎপন্ন হয়েছে, তার মধ্যে 4টা এডিপি আমার আবার তৈরি হইল, তাহলে 6 4 10। প্রথমে যে আমার 2টা মাইনাস ছিল, তাহলে বিয়োগ করলে কত হবে? 8টা হবে না? তাহলে নিট এটিপি কটা হয়? এই কথা ক্লিয়ার না ভেজাল আছে? ভেজাল আছে? ভেজাল আছে? আচ্ছা ওকে। তারপর লেখো অ্যাসিটাইল কোএল সৃষ্টি, হেডলাইন দিয়ে লেখো অ্যাসিটাইল কোএল সৃষ্টি। স্যার এসিটাল কোয়ের মধ্যে যে এনজাইমটা ব্যবহৃত হয় এটা নাম কি জানি? তোমার এত কিছু করতে করতে পারে কোন না তোমার অ্যাসিটাইল কোএল সৃষ্টি আমার মনে নেই। খাইয়ে পাইরুভিক অ্যাসিড ডিহাইড্রোজেনেশন। আচ্ছা লাগবে না এটা, অ্যাসিটাইল কোএল সৃষ্টি লেখো। এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার কোথায় হয়? ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। মাইটোকন্ড্রিয়ার
তোমরা শুক্রবারে তোমাদের 1 টানা 2 ঘন্টা পড়াই দেব না স্যার একটা এবং প্রথমে 1 ঘন্টা পরীক্ষা দিবা আর পরের 1 ঘন্টা পড়া, বাহ বাহ অথবা প্রথমে 1 ঘন্টা পড়াই দেব তারপরে 1 ঘন্টা পরীক্ষা দিবা। অধ্যায় শেষ হলে রবি মঙ্গল হ্যাঁ, এটা অধ্যায় শেষ হলে শেষ হয়ে যাবে, আজকে তো শেষ হবে। জি স্যার। তাহলে কি বললাম, কি হবে এখানে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সের সম্পন্ন হয়। তারপর লেখা হচ্ছে এ চক্রে, মানে এ চক্রে কিন্তু 2 ঘন্টা এই পরে চক্রে- মাঝখান দিয়ে 10 মিনিট ব্রেক দেখো এই চক্রে কি উৎপন্ন হবে, এই চক্রে 2 অনু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অনু পাইরুভিক অ্যাসিড থেকে দ্রুত লেখো 2 অনু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অনু অ্যাসিটাইল CoA সৃষ্টি হয়, 2 অনু অ্যাসিটাইল CoA সৃষ্টি হয়। এবং দুটি NADH2 উৎপন্ন হয়। দুটি NADH2 ইকুয়াল টু লেখো দুটি NADH2 সমান 6টা ATP। 2 NADH2 লেখো 2 NADH2 ইকুয়াল টু 6 ATP। 6 ATP। তাহলে কি কি হয় দেখো, এতে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এতে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বুঝা যাচ্ছে? তাহলে অ্যাসিটাইল CoA অ্যাসিটাইল CoA আরেকটা পাইরুভিক পাইরুভিক অ্যাসিড 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে 2 অণু, দয়া করে কথা বলে না, অ্যাসিটাইল CoA। এখান থেকে 2টা NADH2 আছে তো বলুন স্যার, লাইভে আছে। আমার কাছে আসছে। বলো বলো। তাহলে এখান থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হবে কি, 2টা N ভাই সামনে বল তুমি আবার এই 2টা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে আর 2 অণু CoA দেবে। তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2 অণু অ্যাসিটাইল CoA সৃষ্টি। আর এখানে কি হবে, এখানে 2 অণু NADH2 উৎপন্ন হবে আর 2টা কার্বন ডাই অক্সাইড বের হবে। তাহলে নিট ATP কটা, নিট ATP সমান সমান 3 গুণ 2 সমান 6টা। তাহলে 3 দুগুণে কত, 6। একটা NADH2 সমান কয়টা ATP সমান, 3টা। তাহলে 2টা কত, 6 হবে। 3টা হবে 6টা ATP সমান। তাহলে ধরে তার আজ থেকে 2 ঘন্টা গান কয়টা বাজে, আজকে এই চ্যাপ্টারটা শেষ দিয়ে দিই। কয়টা বাজে, হ্যাঁ 43, অনেক টাইম আছে, আরো আধা ঘন্টা সময় আছে। তারপরে এটা হয়ে গেল শেষ। তাহলে এখানে নিট কয়টা ATP তৈরি হলো, কয়টা, 6টা। তারপর হেডলাইন দিয়ে লেখো ক্রেবস চক্র, ক্রেবস চক্র। হেডলাইন দিয়ে লেখো ক্রেবস চক্র।
এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। এই চক্রটা হয় কোথায়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। কোথায় হবে? মাইটোকন্ড্রিয়ার ভাই মিয়া কোথায় কোথায় ম্যাট্রিক্সে ম্যাট্রিক্সে। এই চক্রটি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। দেখো এতে মোট 24টি এটিপি উৎপন্ন হয়। মোট কটা হবে? 24টা এটিপি উৎপন্ন হবে। সব মিলায় 24টি এটিপি উৎপন্ন হয়। ব্র্যাকেটে লেখো 6 NADH2, মানে মোটের জায়গায় আসলে নিট দিলে ভালো হতো। নিট বুঝো তো? নিট এই নিট মানে কি? যেটা প্রয়োজন মানে যেটা একদম অ্যাকুরেট, প্লাস মাইনাস করার পর যেটা হয়। এবার যে চিপসের প্যাকেটে লেখা থাকে নিট ওজন এত, মানে কি? মানে চিপসের ওজন বাদে, বাতাসের ওজন বাদে, এগুলো সব মানে চিপসের ওজন হইলো এত। সব আর নিট 24 অনু ব্র্যাকেটে লেখো 6টা 6 NADH2, 6 NADH2, 2 FADH2, কমা দিয়ে লেখো 2 FADH2, কমা দিয়ে লেখো 2 ATP, GTP, 2 GTP। তাহলে 6টা NADH2, 2টা FADH2, 2টা GTP, ব্র্যাকেট শেষ। তারপর লেখো এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড। এবং আর কি তৈরি হবে? এই ডিস্টার্ব করলে না, আমি কিন্তু ডিস্টার্ব করব। 4 অণু কার্বন ডাই অক্সাইড CO2। তাহলে আমরা কি বললাম? 4 অণু কার্বন ডাই অক্সাইড। 4 অণু কার্বন ডাই অক্সাইড। তাহলে লেখো হচ্ছে ক্রেবস চক্রটা লেখো। এখন যে অ্যাসিটাইল কোয়ের সৃষ্টি হয়েছে, আমাকে বলো তো এই অ্যাসিটাইল কোয়েতে কার্বন সংখ্যা কত থাকবে? অ্যাসিটাইল কোয়েতে কার্বন সংখ্যা কত হবে? কে বলতে পারবে? প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়েতে কার্বন সংখ্যা কত হবে? এখানে কিন্তু একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে, মনে আছে? একটা পাইরুভিক অ্যাসিড থেকে যদি একটা কার্বন ডাই অক্সাইড চলে যায় এবং একটা অ্যাসিটাইল কোয়ে তৈরি হয়, তাহলে প্রত্যেকটা অ্যাসিটাইল কোয়েতে কার্বন সংখ্যা কত হবে? 2 অণু থাকবে না, 2টা কার্বন ডাই অক্সাইড, মানে 2 কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে। মানে অ্যাসিটাইল কোয়ে তে কার্বন সংখ্যা কত? 2 হবে। কেন? কারণ একটা কার্বন ডাই অক্সাইড কিন্তু চলে গেছে। 2টা পাইরুভিক অ্যাসিড থেকে কয়টা কার্বন ডাই অক্সাইড চলে গেছে? 2টা। তাহলে একটা থেকে কয়টা গেছে? একটা। কি রে তোরা হাওয়াই থাকো কি লেগা? দেখো না ওখানে, এর আগে আগের চ্যাপ্টারে এটা দেখো। এই যে এখানে দেখো অ্যাসিটাইল কোয়ে থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে তৈরি হয়েছে 2 অণু অ্যাসিটাইল কোয়ে। লেখো। তাহলে যেহেতু কার্বন ডাই অক্সাইড 2টা বের হয়ে গেছে, তাহলে 2 অণু পাইরুভিক অ্যাসিড থেকে 2টা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেলে তাহলে অ্যাসিটাইল কোয়েতে কয় কার্বন থাকবে? মানে প্রত্যেকের কার্বন সংখ্যা কত হবে? 2 কার্বন হবে। মানে 3 কার্বন বিশিষ্ট যৌগ থেকে 2 কার্বন হয়েছে, একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেল। এরকম ছিল কয়টা? 2টা ছিল না? 2 অণু পাইরুভিক অ্যাসিড, এর জন্য 2 অণু কার্বন ডাই অক্সাইড বের হয়ে গেছে। তাহলে এখন আমরা এই 2 অণু অ্যাসিটাইল কোয়ের সাথে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু অ্যাসিটাইল কোয়ের সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা লিখতে পারো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা জানলে ভালো। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে তৈরি হবে সাইট্রিক অ্যাসিড। এখানে একটা জটিল চক্রের মাধ্যমে এই চক্রটা আবার চলতে থাকবে। এটা সেম টাইম এখানে কি হয়? 2 অণু অ্যাসিটাইল কোয়ে তার সাথে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে বলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের কার্বন সংখ্যা কত? তোমরা তো মানে কি গাধার মতো তাকিয়ে থাকো কেন? তোমরা কেন লেখাইছি আমি আজকেই লেখাইছি। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড মনে আছে? 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেখানে C4 চক্র বলে। দেখো না এটা এই প্রথম স্থায়ী পদার্থের নাম হলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, যেটা 4 কার্বন বিশিষ্ট। এর জন্য এই চক্রকে কি বলে? C4 চক্র। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তার সাথে অ্যাসিটাইল কোয়ে, আচ্ছা 2 অণু অবশ্য, সেখান থেকে তৈরি করবে সাইট্রিক অ্যাসিড। আর এখানে একটা জটিল চক্রের মাধ্যমে এই চক্রটা আবার চলতে থাকে।
এট দ্য সেম টাইম এখানে 4টা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এখান থেকে 6টা NADH2 উৎপন্ন হয়। এখান থেকে 2টা FADH2 তৈরি হয়। আর এখানে 2টা GDP তৈরি হয়। দেখছো? এই বর্ণনা তুমি উপরের অংশটুকু জানলে ভালো, না জানলে ক্ষতি নেই। কিন্তু কথা হইলো কি কি তৈরি হলো এটা অবশ্যই জানতে হবে। তাহলে কি কি তৈরি হচ্ছে এখানে? 4টা কার্বন ডাইঅক্সাইড, 6টা NADH2, 2টা FADH2 আর 2টা GDP। তাহলে নিট ATP হিসাব যদি করি, নিট ATP 24টা। কিভাবে? 6টা NADH2 সমান 3 গুণন 6 318 18টা ATP। আরে কি বলবো? হ্যাঁ 18। তাহলে 2টা FADH2 সমান কত? সমান 4টা ATP আর 2টা GDP তৈরি হবে 2টা ATP। আলটিমেটলি কত হলো? 24টা। শেষ। আবার হ্যাঁ একদম আত্মস্থ করে ফেলবে, তোতা পাখির মতো করবে। চ্যাপ্টারই তো কম, এরপরে যদি না পারো এটা তোমাদের ব্যর্থতা। এরপরে যদি গোল্ডেন এ প্লাস না পাও, এটা হচ্ছে একটা কি বলে খুব ভালো একটা সুযোগ। এরকম সুযোগ কখনো আসে না। সিরিয়াস 100তে 100 পাওয়া একেবারে 100% নাম্বার তোলা একদম সহজ। হ্যাঁ ভুল হবে কেন? এসএসসি পরীক্ষায় কোনো ভুল হয়? আমাদের সময় 100তে 100 সিরিয়াস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 100 পায় সবাই, নাম্বার কাটে না। বলে বায়োলজিতে তুমি শুধু চিত্র আঁকবা একটু, সারা কিন্তু পরে কিছু করে দেখবে না। তুমি যদি বিভিন্ন বক্স করে দিতে পারো, বক্স থাকলে বক্স দিবা, বিভিন্ন যদি বিক্রিয়াকে ফ্লো চার্টের মাধ্যমে দিতে পারো, এগুলা প্লাস হচ্ছে চিত্র, এই 3টা জিনিস দিতে পারলে তোমার নাম্বার কাটবে না। আর পড়বে এগুলো যখন দেখবে তখন তোমার নাম্বার যাবে। পরীক্ষার জন্য আমাদের কিছু সাজেশন বই সব করে দেবে। তাহলে 2টা দেখো আমরা জানি 2টা FADH2 সমান কয়টা ATP সমান? 4টা ATP। হ্যাঁ 4টা, কারণ একটা FADH2 সমান 2টা ATP সমান। আর 6টা NADH2 সমান কত? 3 6 18। তাহলে বাস বুঝতে পারছো? তারপর হেডলাইন দিয়ে লেখো ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এটা আমরা উপরে ক্লাসে ভালো করে করব, শুধু কয়েকটা কথা লিখে রাখো। ইলেকট্রন প্রবাহ তন্ত্র। লেখো এটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। এটি মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। এটা কই হয়? মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে সম্পন্ন হয়। দেখো মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ থাকে। দেখো মাইটোকন্ড্রিয়ার অন্ত আবরণে বিভিন্ন এনজাইম এবং জৈব রাসায়নিক পদার্থ থাকে। এদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে। এদেরকে কি বলে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন। জৈব রাসায়নিক পদার্থ থাকে, এদেরকে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে। ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বলে। সবগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মিলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি হয়। এরকম অনেকগুলো চেইনের মধ্যে থাকবে, আর সবগুলো চেইনকে একসাথে কি বলে? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। দেখা যাবে না খাতার মধ্যে কি হয়? খাতায় তো সবকিছু বলে দেবে, তাই না? কেমিস্ট্রি না ক্যালকুলেশনে দেয় না। আচ্ছা 50 ওকে। সবগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন মিলে
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম তৈরি করে। বেশি কিছু লাগে না একদম পাইলে 50 তো কোনটি পাইলে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলে। দেখো শ্বসনে উৎপন্ন NADPH2, শ্বসনে উৎপন্ন NADPH2 FADH2, শ্বসনে উৎপন্ন NADPH2 ও FADH2 ও FADH2 কে এটিপিতে পরিণত করাই হচ্ছে মূল কাজ। NADPH2 এবং FADH2 কে এটিপিতে পরিণত করাই হলো এর মূল কাজ। এটা আমাদের এখানে ব্যাংকের মতো কাজ করে। ব্যাংক মনে করো তোমার কাছে এক্সচেঞ্জ করি হ্যাঁ তোমার কাছে মনে করো যে ডলার আছে, $10,000 আছে, তুমি ব্যাংকে গেলা, ব্যাংক তোমার টাকা দিয়ে দিল। তাহলে এই মানে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কি করে? এই কাজটাই করে। তো তুমি ওরা যদি NADPH2 দাও, এটা এখান থেকে তৈরি করবে এটিপি। এই কাজটাই করে। কিভাবে করে এটা উপরে ক্লাসে বলবো, বুঝতে পারছো? তাহলে একটা কাজ যদি বলে আমার, তাহলে কি হবে? কি তৈরি হবে? আরেকটা গাড়িতে লেখো, এই চক্রটি চলার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। মানে ইলেকট্রন প্রবাহতন্ত্র চলার জন্য বা এই চক্রটি চলার জন্য অবশ্যই অক্সিজেনের প্রয়োজন হয়। অবশ্যই লাগবে। অক্সিজেন অবশ্যই প্রয়োজন হয়। দেখো, কারণ অক্সিজেন হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। কারণ অক্সিজেন হলো ইলেকট্রনের শেষ গ্রহীতা। আমরা বলছিলাম, মনে আছে যে একটা রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রন তখনই ছাড়বে যে এটাকে গ্রহণ করার জন্য কেউ থাকবে। কথা বলছো না? তো সমাজ শোষণে অক্সিজেন ব্যবহৃত হয়। তো অক্সিজেন যদি থাকে, তাহলে সেক্ষেত্রে ইলেকট্রন প্রবাহতন্ত্র হতে পারে, হয়। এবং সেক্ষেত্রে আমরা পড়বো, উপরে ক্লাসে পড়বো, দেখবো যে একটা চক্র আছে, একটা ইয়ের মতো আছে, চক্র আছে। ওই চক্রের মধ্যে শেষ পর্যন্ত যে ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রনকে অক্সিজেন ক্যাপচার করে। তো এটা যদি না করতে পারতো, তাহলে কেউ ইলেকট্রন ছাড়তেও পারে না। ফলে দেখা যায় টোটাল চক্রটাই বন্ধ হয়ে যায়। কথা বলছো না? আমি তোমার উপর নির্ভরশীল। তুমি আমার টাকা দাও, আমি আমার মানে জীবন নির্ভর করি। তুমি টাকা না দিলে হবে, চলতে পারবো এরকম। মানে ইলেকট্রন আমি এটাকে ক্যাপচার করে, অক্সিজেন এটাকে ধরে। তো এই যদি না ধরে, অক্সিজেন যদি নাই থাকে, তাহলে ইলেকট্রন তুমি ছাড়তে পারবা? তাহলে ইলেকট্রন যদি না ছাড়ে, ইলেকট্রন প্রবাহতন্ত্রই হবে না, যেটা অবাধ শোষণের মধ্যে হয়। অবাধ শোষণের মধ্যে অক্সিজেন থাকে না, যার জন্য টোটাল ইলেকট্রন প্রবাহতন্ত্র বন্ধ, যার জন্য NADPH2 এবং FADH2 থেকে কোনো শক্তি হয় না। হ্যাঁ, ছাড়ে কে? আমরা পড়বো ছাড়ে কে ছাড়ে। ওই যে NADH2 যেটা আছে, NADH2, আমাকে বলো যে একটা NADH2 থেকে যদি NAD তৈরি হয় প্লাস 2টা হাইড্রোজেন তৈরি হয়, এখান থেকে আর কি বের হতে পারে? কত? মানে একটা NADH2 থেকে 2টা হাইড্রোজেন তৈরি হলো আর NAD তৈরি হলো, আর কি বেরোনোর সুযোগ আছে এখান থেকে? আমি বলবো না, তোমাদের কাছ থেকে বাইর করবো আজকে। তোমরা জিলা স্কুলে পড়ো, মেয়ে কি এর বেরেটে আছে তোমার? বলো, NADH2 থেকে NAD তৈরি হইলো আর 2টা হাইড্রোজেন তৈরি হয়েছে, তা আর কি বের হইব? বলো, তুমি বলো। মানে স্টুপিডের একটা লিমিটেশন দেখো। হ্যাঁ, কি বেরোনোর সুযোগ আছে বলো? 2টা হাইড্রোজেন যে বের হইছে, প্লাস আয়ন, হাইড্রোজেন প্লাস আয়ন, তোর ইলেকট্রন কই গেছে? ইলেকট্রন বের হবে না 2টা, আরো এই 2টা ইলেকট্রনটাই চলতে থাকবে। এরকম করে চলে, ওকে ধরার জন্য আবার লাগে কে? অক্সিজেন। তো অক্সিজেন যদি না থাকে, তাই ইলেকট্রনকে কেউ নিবেও না, আর NADH2 ভাঙবেও না। ফলে NADH2 আগের মতো থাকবে, এখান থেকে কোনো শক্তি পাবো না। এই কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, কথা বুঝো নাই? NADH2 যখন ভেঙে যাবে, ভেঙে গিয়ে NAD তৈরি হইল। আচ্ছা,
NAD থেকে যখন NAD হইল বাকি হাইড্রোজেন H2 এই হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হয়েছে তাহলে বাকি দুইটা ইলেকট্রন কই গেছে বের হয়ে গেছে না এক্স্যাক্টলি সেখান থেকে যে দুইটা ইলেকট্রন তৈরি হবে এই ইলেকট্রনটা মাইটোকন্ড্রিয়ার যে অন্ত আবরণের মধ্যে তারা চক্রাকারে চলতে থাকে তো এক পর্যায়ে এখান থেকে এটিপি তৈরি হবে আমরা পড়বো পুরো ক্লাস তাহলে আমার কোশ্চেন হইল অবাধ শোষণে কেন কম এটিপি তৈরি হয় আর সবাধ শোষণে কেন বেশি এটিপি তৈরি হয় নিচে স্টার্ট দিয়ে লেখো তোমরা তো দেখি একেবারে মানে বাটার বন চিনো অবাধ শোষণ লেখো যে অবাধ শোষণে কোশ্চেন লেখো আগে অবাধ শোষণে মাত্র 2টি এটিপি উৎপন্ন হয় কিন্তু সবাধ শোষণে 38টি এটিপি উৎপন্ন হয় কেন বা বেশি উৎপন্ন হয় কেন সবাধ শোষণে তোমার হচ্ছে কয়টা 38টা কিন্তু অবাধ শোষণে মাত্র কয়টা হয় 2টা কেন হ্যাঁ তাহলে এটা অ্যান্সার বাসা লিখে নিয়ে আসবে অথবা কোশ্চেন এরকম থাকতে পারে যে সবাধ শোষণে বেশি শক্তি উৎপন্ন হয় অবাধ শোষণে কেন কম শক্তি উৎপন্ন হয় তাহলে এটা অ্যান্সার কি হবে যে সবাধ শোষণে অক্সিজেন না থাকে না বিধায় অক্সিজেন অনুপস্থিতিতে এই চক্রটা ইলেকট্রন প্রবাহ তন্ত্রটা বন্ধ থাকে যার কারণে NADPH2 এবং FADH2 থেকে কোনো শক্তি উৎপন্ন হয় না ফলে মোট এটিপি সংখ্যা কমে যায় এটা লিখবা দেখো অবাধ শোষণে অক্সিজেনের অভাবে ইলেকট্রন প্রবাহ তন্ত্র চলতে পারে না অবাধ শোষণে অক্সিজেনের অভাবে ইলেকট্রন প্রবাহ তন্ত্র চলতে পারে না ফলে NADPH2 এবং FADH2 থেকে মানে ফলে লেখো NADH2 থেকে আচ্ছা লেখো আসলে FADH2 তৈরি হয় লেখো যে NADH2 থেকে NADH2 থেকে কোনো প্রকারের শক্তি হয় না কোনো প্রকারের এটিপি উৎপন্ন হয় না NADH2 থেকে কোনো প্রকারের এটিপি উৎপন্ন হয় না তাই নিট এটিপি উৎপাদন কমে যায় তাহলে এইচডব্লিউ লেখো শ্বসনের প্রভাবক এইচডব্লিউ লেখো যে এইচডব্লিউ করে নিয়ে আসবা না নেক্সট ক্লাসে ঢুকতে দেবো না মনে রেখো শ্বসনের প্রভাবক এবং গুরুত্ব সারা সংশ্লেষণের প্রভাব এবং গুরুত্ব আর যা পড়াইছি তা পরীক্ষা দিবা নেক্সট ক্লাসে পরীক্ষা দিব না পরীক্ষা দিলে আসো কেন বুঝি না বুঝতে আসোস মিয়া তুই তো মানে কি বলতাম বাবা মা যে তোমাদের পেছনে টাকা পয়সা ব্যয় করে এই ব্যয় করা মানে কেউ কিন্তু এত সহজে টাকা পয়সা কামাই করে না সবার অনেক কষ্ট করা লাগে এই কষ্টার্জিত সম্পদ অর্থ যদি তোমাদের পেছনে ব্যয় করে আর তোমাদের যদি লাভ না হয় লাভ নাই এর চেয়ে বড় কষ্ট আর কম কেমনে এখনই দিয়ে দিতেছে কেমনে আন্দাজে হদায়